করোনার ধাক্কায় এখনও ভুগছে বিশ্ব, কেননা নতুন চেহারা দেখা দেওয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেইসব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টর জন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডক্টর জুবায়ের আনাম চৌধুরী, এফসিপিএস, এমসিপিএস, এমআরসিপি কনসালটেন্ট মেডিসিন। ডক্টর জুবায়ের, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর জন কলে। আপনাকে ধন্যবাদ। পপার্স খাও, পপ স্টার হয়ে যাও। মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে কিডনি। পৃথিবীতে মানবজাতি যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মধ্যে কিন্তু এই ক্রনিক কিডনি ডিজিজ একটি অন্যতম। এই কিডনি রোগ খুব ধীরে ধীরে নীরবে শরীরে আমাদের ক্ষতি সংশোধন করে। আমরা জানতে চাইবো কিডনির কেন বিকল হয় এবং কি কি লক্ষণ দেখা দেয় কিডনি বিকল হলে। ডক্টর জুবায়ের, আপনার কাছে। যে আপনি ঠিকই বলেছেন, আসলে ক্রনিক কিডনি ডিজিজ যেটা হচ্ছে যে কিডনি ধীরে ধীরে আসলে বিকল হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, তো 1 নম্বর কারণ হচ্ছে আসলে অনিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস। তারপরে যদি গুরুত্বপূর্ণ কারণ আসে, সেটিও দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তাহলে সিকেটির চান্সটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই সাথে কিডনি যেহেতু আমাদের একটা ছাঁকন প্রক্রিয়ার মধ্যে থাকে, এখানে অনেকগুলো নেফ্রন থাকে। এই নেফ্রনের নিজস্ব কিছু রোগ, নেফ্রাইটিসের জন্য দেখা যাচ্ছে যে এই ধরনের সিকেডি নিয়ে আসতে পারে। এবং সেক্ষেত্রে আসলে লক্ষণগুলো একটু বলতে জানাবেন আমাদের, যে কি কি লক্ষণ দেখা দিলে একজন সচেতন হবেন যে তার আসলে কিডনিতে সমস্যা হয়েছে এবং ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। এখানে একটা বিষয় হচ্ছে যে কিডনি যে সিকেডি সেটাতে আসলে অনেকগুলো স্টেজ থাকে, স্টেজ 1 থেকে 5 পর্যন্ত। সাধারণত দেখা যায় যে আর্লি স্টেজে 1 থেকে 3 পর্যন্ত তেমন আসলে কোনো লক্ষণ দেখা যায় না। সাধারণত দেখা যায় যে রুটিন কোনো কারণে অথবা রুটিন মনিটরের কারণে ব্লাড টেস্ট করতে গিয়ে বা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে সাধারণত সিকেডিটা তখন ধরা পড়ে। কিন্তু যখন অ্যাডভান্সড স্টেজে চলে যায় তখন বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে অবসাদ, অথবা শরীরে অনেক দুর্বলতা থাকে, ক্ষুধা মন্দা থাকতে পারে, অনেক সময় অ্যাডভান্সড স্টেজে বমিও করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, শরীরে দেখা যায় যে পানি চলে আসতে পারে, এবং দেখা যায় যে অনেক সময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণও থাকে না। এই ধরনের সাইন সিমটম নিয়ে রোগীরা আসতে পারে অ্যাডভান্সড স্টেজে। এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাক পেইন এবং কিডনির যে পেইন সেটি কিন্তু একসাথে গুলিয়ে ফেলেন। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে ব্যাক পেইন আর কিডনি পেইন সেটি কিভাবে আসলে বোঝা যাবে যে দুটি আলাদা? আচ্ছা, এখন ব্যাক পেইনের তো অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে মাংসপেশির ব্যথার জন্য হয়ে থাকে। কিডনি পেইনে যদি আসলে বলা হয় তাহলে সেগুলো বেসিক্যালি হয় কিডনিতে কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, সেটা সাধারণত স্টোন যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পেইনটা হয়। এবং সেই পেইনটা শুধু যে ব্যাকে থাকে তা না, তা কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা অনেক সময় বলি লয়েন টু গ্রয়েন পেইন, ওই ধরনের ব্যথা হতে পারে, এবং অনেক সময় তা দেখা যায় যে প্রস্রাবের সাথে সম্পর্ক থাকতে পারে। এবং করোনা মহামারীর সময় যেহেতু চলছে, তাই জানতে চাইবো যে কিডনির সমস্যায় ভুগছেন তারা কেউ যদি করোনায় আক্রান্ত হন তাদের ক্ষেত্রে এটা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এবং সেই সাথে করোনায় যে মেডিসিনগুলো দেওয়া হয় সেই মেডিসিনগুলো আসলে কিডনিতে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে। আপনি ঠিকই বলেছেন। আসলে যে করোনায় আক্রান্ত হওয়ার যারা আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে, সেই হিসেবে কিডনি ডিজিজ যাদের আছে তাদের অবশ্যই দেখা যায় অন্যদের তুলনায় যে ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং এক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের যে সকল অ্যান্টিভাইরাল ওষুধগুলো দেওয়া হয় সেগুলো যাদের কিডনি রোগী আছে তাদের ক্ষেত্রে অনেকটা সাবধানে প্রয়োগ করার ব্যাপার চলে আসে। এমনকি যে প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রোটিন লোড বেড়ে গিয়েও কিন্তু কিডনির উপর চাপ পড়তে পারে। সেগুলো সবকিছু বিবেচনায় নিয়েই আসলে তখন চিকিৎসাটা করতে হয়। এবং সেক্ষেত্রে এই যে কিডনি ডিজিজের কথা আমরা বলছি, সেটা কোনো স্পেসিফিক এইজ গ্রুপ কি আছে কিনা যেটি আসলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে? আসলে যাদের প্রি এক্সিস্টিং কিডনি ডিজিজ বিশেষ করে ডায়াবেটিস এবং প্রেশারের জন্য হয়, তারা তো আসলেই দেখা যাচ্ছে যে অনেক বয়সে রোগী থাকে, বিশেষ করে ৬০-৬৫ বছরের উপরে যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আসলে অবশ্যই রিস্কটা এক তো বয়সের কারণে বেড়ে যায়, তার উপর ডায়াবেটিস, প্রেশার এবং সেই সাথে কিডনির সমস্যার জন্য তাদের ঝুঁকিটা অন্যদের চাইতে অনেক বেশি। আমরা ফিরছি ডক্টর জুবায়ের আপনার কাছে। আমরা কিডনি নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাইবো যে কি কি কমপ্লিকেশনস দেখা দিতে পারে যখন একজনের কিডনি ফেইলিয়ার হবে।
আচ্ছা, যেটা হচ্ছে যে আমি যেটা আগে একটু বলার চেষ্টা করছিলাম যে আমরা আসলে কিডনি ফেইলিউরটা বোঝার চেষ্টা করি হচ্ছে জিএফআর দিয়ে, ক্রিয়েটিনিন দিয়ে এবং হচ্ছে আল্ট্রাসোনোর রিপোর্টের উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে জিএফআর এর উপর ভিত্তি করে বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা যেটাকে বলা হচ্ছে, যেহেতু আমাদের কিডনিটা বডির বর্জ্য পদার্থগুলোকে ছাঁকনির মাধ্যমে শরীর থেকে বের করে দিচ্ছে। তো সেটা মাপার একটা ফর্মুলা আছে যে জিএফআর এর মাধ্যমে। তো সাধারণত বলা হয় যে কারো যদি আসলে জিএফআর এর পরিমাণটা 60 এর নিচে নেমে যায় এবং তার যদি ৩ মাসের বেশি পারসিস্ট করে তাহলে এই সিকেডি কথাটা বলা হচ্ছে। তো এখন যে কমপ্লিকেশন গুলো আসলে ডেভেলপ করে যখন জিএফআরটা দেখা যায় আমরা 60 এর নিচে গেলে কিন্তু সেটা স্টেজ আসলে 3, কারণ 90 এর উপরে আমরা বলি স্টেজ 1, 60 থেকে 90 স্টেজ 2, এরকম করে আমরা ভাগ করি এবং 15 এর নিচে চলে গেলে সেটাকে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তো সেক্ষেত্রে কমপ্লিকেশন গুলো আসলে স্টেজ 3 থেকে কিছুটা এবং স্টেজ 4, 5 এ গিয়ে বেশিরভাগ ডেভেলপ করে। এই ধরনের কমপ্লিকেশন গুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন যেগুলো আসে তার পিছনের কারণটা হচ্ছে কিডনির যে অন্যান্য বিশেষ কিছু কাজ আছে। বিশেষ করে আমরা যেটা বললাম যে বর্জ্য পদার্থগুলো যেহেতু বের করতে পারছে না, শরীরের মধ্যে ইউরিয়া জমা হয়ে যাচ্ছে। এখন তখন ইউরেমিয়ার কিছু ফিচার আমরা শরীরের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে দেখা যায় যে কিডনি কিন্তু ইরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন তৈরি করে, যেটা রক্ত উৎপাদনে সহায়তা করে। যখন সিকেডি হয়, যেহেতু ইরিথ্রোপয়েটিনটা তৈরি হচ্ছে না, তখন কিন্তু রোগীরা অনেক বেশি রক্তশূন্যতায় ভুগতে পারে। একই সাথে দেখা যায় শরীরের যে ক্যালসিয়াম এবং ভিটামিনের যে ব্যালেন্সটা সেটা থাকছে না, তখন দেখা যায় শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে গিয়ে বিভিন্ন ধরনের বোন ডিজিজ সেগুলো আক্রান্ত হতে পারে এবং ইউরেমিয়ার কারণে আমরা যেটা বলার চেষ্টা করলাম যে শরীরে পানি চলে আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হার্ট ফেইলিউর হতে পারে, আমরা বলি ইউরেমিক পেরিকার্ডাইটিস হতে পারে বা হার্ট ফেইলিউর। অনেক সময় দেখা যায় যে রোগীর এটা ব্রেইনের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই ক্ষতিকর পদার্থগুলো গিয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং এন্ড স্টেজে দেখা যাচ্ছে এটা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এই যে আপনি বললেন এই কমপ্লিকেশনস গুলা, তো এই কমপ্লিকেশনস গুলো কতটা জটিল হলে আমরা দেখি যে ডায়ালাইসিসে যেতে হয় একজন পেশেন্টকে, এবং ডায়ালাইসিস নিশ্চয়ই অনেক পেইনফুল একটি এক্সপেরিয়েন্স, সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। জি। আসলে কিডনির ডিজিজের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়গুলো আসলে মেডিসিনের মাধ্যমেই চেষ্টা করা হয় যতটা সম্ভব হোল্ড করে রাখার জন্য অথবা প্রোগ্রেশনটা যাতে একটু ডিলে করা যায়। কিন্তু দেখা যায় যে কিছু, কিছু ক্ষেত্রে বিশেষ করে আপনার যাদের কিডনি ডিজিজটা হয়ে যায় আল্টিমেটলি দেখা যায় কিছু বছর পরে, কারো হয়তো ৫ বছর, কারো ১০ বছর পর আল্টিমেটলি দেখা যায় যে ডায়ালাইসিসের প্রয়োজন চলে আসে। সেক্ষেত্রে ডায়ালাইসিসের আপনি যেটা বললেন যে কাদের ক্ষেত্রে আসলে করা উচিত। এক্ষেত্রে আমি আগের কথাটাই বলতে হবে যে জিএফআর এর মাত্রাটা যখন 15 র নিচে নেমে যায় অথবা কেউ বলে 10 এর নিচে, তখন হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যখন হয় তখন আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হয়। সেটা আইদার ডায়ালাইসিস এর মাধ্যমে করতে হয় অথবা হচ্ছে যে আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন এর মাধ্যমে করতে হয়। এবং সেটা শুধুমাত্র যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ 15 র নিচে আসলে যে অন্যান্য ফিচার গুলো যে ডেভেলপ করছে, যে শরীরের মধ্যে যে আপনার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে অথবা শরীরের মধ্যে আপনার পানি বেশি জমা হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে রক্তশূন্যতা কোনোভাবেই চিকিৎসা দিয়েও ভালো করা যাচ্ছে না। ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না। অথবা আমাদের যে অ্যাসিড বেস, অম্লত্ব এবং ক্ষারত্বের যে ভারসাম্যতা কিডনি রক্ষা করে সেটা যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এন্ড স্টেজ রেনাল ডিজিজের কারণে, তখন কিন্তু আসলে ডায়ালাইসিস এ আমাদের যেতে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে এই আলোচনা আবার আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আমি মোহাম্মদ মাসুম, পুরনো ঢাকা আগাছাদি গ্রুপ থেকে বলছি। জি বলুন। আমার কিডনির সমস্যা 1.3, মাঝে মাঝে 4ও হয়, 1.4। ঠিক আছে, আমি ডায়াবেটিসের রোগী। ঠিক আছে, আমার নিউরোপ্যাথি, পায়ের নার্ভের একটু সমস্যা। ঠিক আছে, আমার এখন করণীয়টা কি? কিডনিকে আমি ঠিক রাখতে চাচ্ছি। ঠিক রাখার জন্য আমি কি কি করতে পারি, কি চিকিৎসা নিতে পারি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। মাসুম, আপনার বয়সটা বলবেন। আমার বয়স তো 57। জি, আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমরা এই পরামর্শ জানতে আপনার কাছে ফিরছি। ডক্টর জুবায়ের। জি, উনি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, অত্যন্ত সচেতন একজন রোগী। উনি যেটা বললেন যে ওনার যেহেতু ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলাই বাহুল্য যে কিডনির যে সমস্যাটা প্রথমেই যে একদম ক্রিয়েটিনিন বেড়ে বা অন্য সমস্যাতে হবে তা কিন্তু না। আর্লিয়েস্ট আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা প্রস্রাব বা ইউরিন টেস্ট করার মাধ্যমে যে ইউরিনে দেখা যায় যে মাইক্রো অ্যালবুমিনের লেভেলটা যদি একটা নির্দিষ্ট মাত্রার চাইতে বেশি হয়, তখন ধারণা করা যেতে পারে যে এই রোগীটা আল্টিমেটলি কিডনির সমস্যার দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিসটা পিরিয়ডিক চেক আপ করা, ওষুধপত্রগুলো ঠিক মতো খাওয়া এবং তার যে ক্রিয়েটিনিনের মাত্রাটা বলছেন 1.3, 1.4, এটা ল্যাব রেফারেন্স, এক একটা ল্যাবে যদিও এক এক রকম হয়।
তাও আমি বলবো যে 1.4টা একটু আপার লিমিটের দিকে যেহেতু যাচ্ছে, ওনার উচিত অবশ্যই একজন দ্রুত মেডিসিন বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ওনার ডায়াবেটিসের মাত্রাটা নিয়ন্ত্রণ করা, ইউরিন টেস্ট এবং কিডনির অন্যান্য ফাংশন গুলো করা, এবং সেই সাথে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বলি ডায়াবেটিসের কমপ্লিকেশনে ২ ধরনের কমপ্লিকেশনটা হয়। একটা হলো মাইক্রোভাস্কুলার, একটা হলো ম্যাক্রোভাস্কুলার। উনি যেটা বললেন যে উনার যেহেতু পায়ের সমস্যা বা নিউরোপ্যাথির কথা বললেন, তো এটা একটা মাইক্রোভাস্কুলার সমস্যা। এই মাইক্রোভাস্কুলার সমস্যাগুলো দেখা যায় কি ২-৩টা একসাথে হয়। অনেক সময় রেটিনোপ্যাথি হয়, চোখের মধ্যে সমস্যা। সেটা দেখেও কিন্তু ধারণা করা যায় যে কিডনি ইনভলভমেন্টটা হবে কিনা। কারণ রেটিনোপ্যাথি এবং কিডনি ইনভলভমেন্ট কাছাকাছি সময় হয়। সেটা দেখলে উনি চোখের ডাক্তার দেখিয়ে বা যদি দেখি উনি রেটিনাতে জি। কোনো সমস্যা আছে কিনা সেটা খেয়াল করেন এবং ইউরিন টেস্টটা করেন, তাহলে উনি কিন্তু প্রোগ্রেশনটা বুঝতে পারেন। ধন্যবাদ আপনাকে ডক্টর জুবাইর। আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্ন নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। তখন থেকে আমার ওই ক্রিয়েটিনিনটা একটু বাড়া ছিল। এখন আমার ক্রিয়েটিনিন দর্শক আপনি 1.4। আপনি আবার প্রশ্নটি আপনি একটু ঠিকভাবে করবেন, আমরা হ্যালো। শুনতে পাইনি। জি বলুন, আপনার নাম বলে প্রশ্নটি। আমার নাম আহমদুল হক। জি। আমি চিটাং থেকে বলছি। আমার বয়স 71 বছর। আমার লেফট কিডনি নেফ্রক্টমি হয়েছে আপনার 2014 সালে। তো আমি রেগুলারলি প্রফেসর সালাম সাহেবের সাথে আমি ট্রিটমেন্টে ছিলাম, কিন্তু আমি আজকে প্রায় 1-1.5 বছর আমি যেতে পারতেছি না। তো আমার ক্রিয়েটিনিন 1.4, কিন্তু আমার মাইক্রো অ্যালবুমিন এটা অনেক বেশি। তো আমি লোকাল ডাক্তারের কাছে দেখাইছিলাম, চিটাগাং মেডিকেল কলেজের প্রফেসরের কাছে। উনি বলছেন যে এই মাইক্রো অ্যালবুমিন এটা কোনো ব্যাপার নয়, আপনার ক্রিয়েটিনিন 1.4 এটা অনেক ভালো আছে। আগে ছিল ক্রিয়েটিনিন 1.7, এখন অনেক ভালো আছে। আমি ওই আমি অল্প ভাত খাই, তারপরে আপনার সকালবেলা রুটি আর রাত্রে ভাত খেলে খুব অল্প। আমার ওই লিস্ট করে দেওয়া হয়েছে আমার খাদ্য তালিকা। আমি মাছ মাংস খেলে আচ্ছা। ওই 1 টুকরা খাই, ডিমের সাদা অংশ খাই। আপনার ডায়াবেটিস আর আছে কিনা একটু জানাবেন। আমার ডায়াবেটিস আছে, কিন্তু কন্ট্রোলড। কন্ট্রোল। আমার আচ্ছা প্রেশার আচ্ছা, আছে ঠিক আছে। কন্ট্রোল। আমি জি। এমডোকাল প্লাস 25 খাই সকালবেলা একবার, রাত্রে একবার। জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিশ্চয়ই ডক্টর জুবাইর আপনি তার সমস্যার কথা শুনেছেন, যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, তার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে তাকে আমি প্রথমেই বলব উনি যেভাবে করে লাইফস্টাইলটা মডিফিকেশনের চেষ্টা করছেন ইনক্লুডিং ডায়েটারি হ্যাবিট, সেটা তিনি বজায় রাখেন। এবং তার ক্ষেত্রে ৩টা কথা আসলে বলতে হবে যে তার ডায়াবেটিসটা যাতে তিনি নিয়ন্ত্রণে রাখেন, মিনিমাম অন্তত খাবার আগে এবং পরে ৬ থেকে ৮ এর মধ্যে যাতে ডায়াবেটিসটা থাকে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলতে হয় যে এটা ১৩০/৮০ এর চাইতে যাতে কম থাকে সেটা একটু খেয়াল করা উচিত। এবং উনি যেহেতু বলছেন ওনার মাইক্রো অ্যালবুমিনুরিয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উনি যে ওষুধটা খাচ্ছেন এমডোকাল প্লাসের কথা বলছেন, তো সেটার সাথে আসলে বেসিক্যালি ডাক্তারের সাথে পরামর্শ করে ওনার আসলে মাইক্রো অ্যালবুমিনের চিকিৎসার জন্য এসি ইনহিবিটর অথবা এআরবি আমরা বলি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই ধরনের আসলে মেডিসিন ওনার জন্য বেটার হবে মাইক্রো অ্যালবুমিনুরিয়া হিসাব করে। সেটা আশা করি উনি ওনার ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ব্যবস্থাটা আশা করি করবেন। ডক্টর জুবাইর একটু বলবেন, এই যে কিডনি সমস্যা নিয়ে কথা বলছি আমরা, এটার সাথে আসলে আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিটের আসলে কি সম্পর্ক রয়েছে? কি ধরনের ফুড হ্যাবিট আমাদের আসলে নিজেদের লাইফস্টাইলে ইনক্লুড করা উচিত কিডনি ভালো রাখার জন্য? জি, আপনি ভালো বলেছেন। আসলে দেখা যাচ্ছে যে বর্তমানে কিডনি সমস্যার জন্য আমি যে কারণগুলো বলছি তার সাথে কিন্তু আরো কিছু কারণ এটার সাথে জড়িত। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে প্রসেস ফুড বা জাঙ্ক ফুড যেগুলো খাওয়া হচ্ছে হাই ক্যালোরি ডায়েটের ক্ষেত্রে, যেগুলো প্রসেস ফুডের ক্ষেত্রে, অথবা কোলা জাতীয় যে সকল পানি পান করা হচ্ছে, সেগুলো যেমন করে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী কিডনি ক্ষতি করতে পারে। এবং একই সাথে যে খাবারের যে ভেজাল যেটা আরকি, সেটাও দেখা যাচ্ছে যে শরীরের ভাইটাল অর্গান বিশেষ করে লিভার এবং সেই সাথে সাথে কিডনিরও কিন্তু ক্ষতি করে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবলস সেগুলো যদি আমরা খাই এবং আমাদের খাদ্যাভ্যাস থেকে যে হাই ক্যালোরি ফাস্ট ফুড গুলো যদি আমরা বাদ দিতে পারি, অতিরিক্ত লবণ যদি আমরা বাদ দিতে পারি, তাহলে একজন স্বাভাবিক মানুষ ডায়াবেটিস প্রেশার না থাকার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে কিডনিটাকে তারা ভালো রাখতে পারে। আপনি একটু জানতে চাইবো আপনার কাছে, আমরা জানি যে 2টি কিডনির একটি ফেল যদি হয় তাহলে আরেকটি কিডনি নিয়ে আসলে সার্ভাইভ করা যায়, এবং সেক্ষেত্রে আসলে সেটা কতটা মানে সচেতন হওয়া উচিত সেই ক্ষেত্রে, এবং কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে কথাটি বলছিলেন সেটি নিয়ে একটু জানতে চাইবো যে কী কী ফ্যাক্টর আসলে কাজ করে যখন একজনের কিডনি ট্রান্সপ্লান্টেশনের বিষয়টি আসে। আসলে দেখা যাচ্ছে কি কিছু কিছু অসুখ আছে সেগুলো হয়তো একটা কিডনিকে আক্রান্ত করে একটা কিডনি হয়তো হয়, যেমন আপনি স্টোনের কথা সেক্ষেত্রে বলতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে আপনার যখন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন কিন্তু আসলে একটা কিডনি ভালো আর একটা কিডনি খারাপ হয় সেটা কিন্তু আসলে হয় না। সিকেডি যখন হয় এটা কিডনির নিজস্ব যেহেতু অসুখটা হচ্ছে যে কারণেই হোক না কেন, সেটা দুটো কিডনিতেই কিন্তু ধীরে ধীরে বিকল হতে থাকে এবং দুটো কিডনি সমানভাবে আক্রান্ত হয়ে কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়।
এক্ষেত্রে আপনি যেটা বললেন যে অ্যাডভান্সড স্টেজে যখন যায়, আমি যে বললাম রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির কথা, সেক্ষেত্রে একটা তো ডায়ালাইসিস আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। এখন ট্রান্সপ্লান্টেশন কিন্তু আসলে অনেকগুলো যদি কিন্তুর উপর আসলে ডিপেন্ড করে। ট্রান্সপ্লান্টেশনের ডোনারের অ্যাভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে আইনটা আছে, সে আইনে বলা হচ্ছে যে রক্ত সম্পর্ক ছাড়া আসলে বাইরের কোনো ডোনারের থেকে আসলে কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আইন সিদ্ধ নয়। তো সেক্ষেত্রে আসলে 18 থেকে 65 বছর বয়সী ডোনার, যারা সুস্থ সবল ডোনার এবং হচ্ছে যে রক্তের সম্পর্ক আছে, সেই ধরনের পেশেন্টদের, সেই ধরনের ডোনারদের থেকে ব্লাড ম্যাচিং এবং টিস্যু ম্যাচিং এর মাধ্যমেই আসলে রেনাল ট্রান্সপ্লান্টের দিকে যেতে হয়। ডোনারের এজ 18 to 65 যদি হয় তাহলে আসলে 65 বলা হয়। হ্যাঁ, তাহলে যিনি পেশেন্ট তার এজের কি কোনো একটা বিষয় আছে এখানে যে এজ 65 এর বেশি হলে বা 70 এর বেশি হলে তার কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্ভব না? আচ্ছা, এক্ষেত্রে যেটা হলো আসলে এইজ ওভাবে করে আসলে এইজের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন বলা হচ্ছে না। কারণ যদি আপনার লাইফ সেভিং এর ব্যাপার চলে আসে এবং রেনাল রিপ্লেসমেন্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইজ ইজ নট ফ্যাক্টর। কিন্তু কারো যদি দেখা যাচ্ছে যার কিডনি যে রিসিপিয়েন্ট হবে তার যদি অন্যান্য বড় কোনো ধরনের অসুখ থাকে, বিশেষ করে কার্ডিয়াক প্রবলেম যদি আগে থেকে থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থেকে থাকে, অথবা এমন কোনো কিডনির রোগ হয়েছে যেটা আবার ফিরে আসতে পারে, রিকার করতে পারে, অথবা যদি দেখা যায় যে তার যদি ক্যান্সার থেকে থাকে, এই ধরনের ক্ষেত্রে বলা হয় যে কন্ট্রাইন্ডিকেশন, সেই ব্যক্তি কিডনি ট্রান্সপ্লান্টের হিসেবে তিনি উপযুক্ত ব্যক্তি নন। আমরা একটি বিষয় বলে থাকি না যে ঘন ঘন বেশি করে পানি খেতে হবে এবং ওয়াশরুমটা ক্লিয়ার রাখতে হবে, সেই বিষয়টি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আসলে পানি খাওয়ার সাথে কিডনি ভালো রাখার সম্পর্কটা কি? আচ্ছা, পানি খেতে হবে, কোনো কিছু আসলে অতিরিক্ত যেমন ভালো না, বা কোনো কিছু আবার বেশি কম অল্পটাও ভালো না। সেক্ষেত্রে যারা হচ্ছে আমরা সুস্থ স্বাভাবিক যাদেরকে বলছি, যারা কিডনির পেশেন্ট না, তাদের ক্ষেত্রে হচ্ছে যে নিয়মিত তাদেরকে যে আমাদের খাদ্যাভ্যাস এবং তাদের আসলে পানীয় হিসেবে কোলা বা অন্য কিছু না খেয়ে তাদের আসলে পানিটাই খাওয়াটা তাদের জন্য বেটার, যারা হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ কিডনি ভালো রাখার জন্য। কিন্তু সেটা অবশ্যই পরিমাণের চাইতে যাতে বেশি না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় শরীরে লবণ পানির ভারসাম্যের সমস্যা হয়। তবে এক্ষেত্রে অবশ্যই পার্সোনাল হাইজিন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রস্রাব আটকে রাখাটা এটা আসলে ঠিক না, এবং হচ্ছে যে আপনার রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ব্লাডার ক্লিয়ার করে প্রস্রাব করে ঘুমোতে যাওয়া, এই ব্যাপারগুলো অবশ্যই কিডনি ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আবার আরেকটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর জুবাইর আনাম চৌধুরী, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর ছিল ডক্টর জোনকালে আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল আবারও একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।